পরদিন প্রভাতে প্রাতরাশের সময় লক্ষ্য করিলাম দাম্পত্য কলহ কেবল বাড়ির উপরতলায় আবদ্ধ নাই, নিচের তলায় নামিয়া আসিয়াছে। সত্যবতীর মুখ ভারী, ব্যোমকেশের অধরে বঙ্কিম কঠিনতা। দাম্পত্য কলহ বোধ করি সর্দি কাশির মতোই ছোঁয়াচে রোগ। কি করিয়া দাম্পত্য কলহের উৎপত্তি হয়, কেমন করিয়া তাহার নিবৃত্তি হয়, এসব গূঢ় রহস্য কিছু জানি না। কিন্তু জিনিসটা নতুন নয়, ইতিপূর্বে দেখিয়াছি। ঋষি শ্রাদ্ধের ন্যায় মহা ধুমধামের সহিত আরম্ভ হইয়া অচিরাৎ প্রভাতের মেঘ ডম্বরবৎ শূন্যে মিলাইয়া যাইবে, তাহাতে সন্দেহ নাই। আহার শেষ হইলে ব্যোমকেশ বলিল, অজিত, চলো আজ সকালবেলা একটু বেরোনো যাক। বলিলাম, বেশ চলো। সত্যবতী তৈরি হয়ে নিক। সত্যবতী বিরস মুখে বলিল, আমার বাড়িতে কাজ আছে, সকাল বিকেল টোটো করে বেড়ালে চলে না। ব্যোমকেশ উঠিয়া শালটা গায়ে জড়াইতে জড়াইতে বলিল, আমরা দুজনেই যাব, এই প্রস্তাবই আমি করেছিলাম। চলো, মিছে বাড়িতে বসে থেকে লাভ নেই। সত্যবতী ব্যোমকেশের পায়ের দিকে একটা কটাক্ষপাত করিয়া তীক্ষ্ণ স্বরে বলিল, যার রোগা শরীর তার মোজা পায়ে দিয়ে বাইরে যাওয়া উচিত। বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। আমি হাসি চাপিতে না পারিয়া বারান্দায় গিয়া দাঁড়াইলাম। কয়েক মিনিট পরে ব্যোমকেশ বাহির হইয়া আসিল। তাহার ললাটে গভীর ভ্রুকুটি, কিন্তু পায়ে মোজা। রাস্তায় বাহির হইলাম। ব্যোমকেশের যে কোনো বিশেষ গন্তব্য স্থান আছে তাহা বুঝিতে পারি নাই। ভাবিয়াছিলাম হাওয়া বদলকারীর স্বাভাবিক পরিব্রজন স্পৃহা তাহাকে চাপিয়া ধরিয়াছে। কিন্তু কিছু দূর যাইবার পর একটা খালি রিক্সা দেখিয়া সে তাহাতে উঠিয়া বসিল। আমিও উঠিলাম। ব্যোমকেশ বলিল, ডেপুটি উষানাথ বাবু কা মকাম চলো। রিক্সা চলিতে আরম্ভ করিলে আমি বলিলাম, হঠাৎ উষানাথ বাবু? ব্যোমকেশ বলিল, আজ রবিবার, তিনি বাড়িতে থাকবেন, তাকে দু একটা কথা জিজ্ঞেস করবার আছে। আধ মাইল পথ চলিবার পর আমি বলিলাম, ব্যোমকেশ, তুমি ছবি চুরির ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ মনে হচ্ছে। সত্যি কি ওতে গুরুতর কিছু আছে? সে বলিল, সেইটাই আবিষ্কারের চেষ্টা করছি। আরও আধ মাইল পথ উত্তীর্ণ হইয়া উষানাথ বাবুর বাড়িতে পৌঁছানো গেল। হাকিম পাড়ায় বাড়ি, পাঁচিল দিয়া ঘেরা। ফটকের কাছে রিক্সাওয়ালাকে অপেক্ষা করিতে বলিয়া আমরা ভেতরে প্রবেশ করিলাম। প্রথমেই চমক লাগিল, বাড়ির সদরে কয়েকজন পুলিশের লোক দাঁড়াইয়া আছে। তারপর দেখিলাম ডিএসপি পুরন্দর পাণ্ডের মোটর বাইক রহিয়াছে। উষানাথ ও পাণ্ডে সদর বারান্দায় ছিলেন। আমাদের দেখিয়া পাণ্ডে সবিস্ময়ে বলিলেন, এ কি, আপনারা? ব্যোমকেশ বলিল, আজ রবিবার, তাই বেড়াতে এসেছিলাম। উষানাথ হিমশীতল হাসিয়া বলিলেন, হ্যাঁ আসুন, কাল রাত্রে বাড়িতে চুরি হয়ে গেছে। তাই নাকি? কি চুরি গেছে? পাণ্ডে বলিলেন, সেটা এখনো জানা যায়নি। রাত্রে এরা দোতলায় শোন, নিচে কেউ থাকে না, ঘর বন্ধ থাকে। কাল রাত্রে আপিস ঘরে চোর ঢুকে আলমারি খোলবার চেষ্টা করেছিল। এরপর একটা পর চাবি তালায় ঢুকিয়াও ছিল, কিন্তু সেটা বের করতে পারেনি। বটে, আলমারিতে কি ছিল? উষানাথ বাবু বলিলেন, সরকারি দলিলপত্র ছিল আর আমার স্ত্রীর গয়নার বাক্স ছিল। স্টিলের আলমারি, লোহার সিন্দুক বলতে পারেন। উষানাথ বাবুর চোখে কালো চশমা, চোখ দেখা যাইতেছে না, কিন্তু তৎসত্ত্বেও তাহার মুখ দেখিয়া মনে হয় তিনি ভয় পাইয়াছেন। ব্যোমকেশ বলিল, তাহলে চোর কিছু নিয়ে যেতে পারেনি? পাণ্ডে বলিলেন, সেটা আলমারি না খোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না। একটা চাবিওয়ালা ডাকতে পাঠিয়েছি। চোর ঘরে ঢুকলো কি করে? কাঁচের জানলার একটা কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলেছে। আসুন না, দেখবেন। উষানাথ বাবুর অফিস ঘরে প্রবেশ করিলাম। মাঝারি আয়তনের ঘর, একটা টেবিল, কয়েকটা চেয়ার, স্টিলের আলমারি, দেয়ালে ভারত সম্রাটের ছবি।
এছাড়া আর কিছু নেই। ব্যোমকেশ কাঁচ ভাঙা জানালা পরীক্ষা করিল, আলমারির চাবি ঘুরাইবার চেষ্টা করিল, কিন্তু চাবি ঘুরিল না। এই চাবিটা ছাড়া চোর নিজের আগমনের আর কোনো নিদর্শন রাখিয়া যায় নাই। আপিস ঘরের পাশেই ড্রয়িং রুম, মাঝে দরজা। আমরা সেখানে গিয়া বসিলাম। আলমারিটা খোলা না হওয়া পর্যন্ত কিছু চুরি গিয়াছে কিনা জানা যাইবে না। উষানাথ বাবু চায়ের প্রস্তাব করিলেন। আমরা মাথা নাড়িয়া প্রত্যাখ্যান করিলাম। ড্রয়িং রুমটি মামুলিভাবে সাজানো গোছানো। এখানেও দেয়ালে ভারত সম্রাটের ছবি, এক কোণে একটি রেডিও যন্ত্র, চেয়ারগুলির পাশে ছোট ছোট নিচু টেবিল, তাহাদের কোনোটার ওপর পিতলের ফুলদানি, কোনোটার ওপর ছবির অ্যালবাম। দামি জিনিস কিছু নাই। ব্যোমকেশ বলিল, চোর বোধ হয় এ ঘরে ঢোকেনি। উষানাথ বাবু বললেন, এ ঘরে চুরি করবার মতো কিছু নেই। বলিয়াই তিনি লাফাইয়া উঠিলেন। চোখের কালো চশমা ক্ষণেকের জন্য তুলিয়া কোণে রেডিও যন্ত্রটার দিকে চাহিয়া রহিলেন। তারপর চশমা নামাইয়া বলিয়া উঠিলেন, আমার পরী, পরী কোথায় গেল? আমরা সমস্বরে বলিলাম, পরী? উষানাথ বাবু রেডিওর কাছে গিয়া এদিক ওদিক দেখিতে দেখিতে বলিলেন, একটা রূপলি গিলটি করা ছোট্ট পরী ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রী আমাকে উপহার দিয়েছিলেন। সেটা রেডিওর ওপর রাখা থাকতো, নিশ্চয়ই চোরে নিয়ে গেছে। আমরাও উঠিয়া গিয়া দেখিলাম, রেডিও যন্ত্রের উপর আঁধুলির মতো একটা স্থান সম্পূর্ণ শূন্য। পরী ওই স্থানে অবস্থান করিতেন সন্দেহ নাই। ব্যোমকেশ বলিল, চোর হয়তো নেয়নি, আপনার ছেলে খেলা করবার জন্য নিয়ে থাকতে পারে, একবার খোঁজ করে দেখুন না। উষানাথ বাবু ভ্রুকুঞ্চন করিয়া বললেন, খোকা সভ্য ছেলে, সে কখনো কোনো জিনিসে হাত দেয় না। যাই হোক, আমি খোঁজ নিচ্ছি। তিনি উপরে উঠিয়া গেলেন। ব্যোমকেশ পাণ্ডেকে জিজ্ঞেস করিল, কাউকে সন্দেহ করেন নাকি? পাণ্ডে বলিলেন, সন্দেহ? না, সেরকম কিছু নয়। তবে একটা আরদালি বলছে কাল রাত্রি আন্দাজ 7:30টার সময় একটা পাগলাটে গোছের লোক ডেপুটি বাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। ডেপুটি দেখা করেননি, আরদালি বাইরে থেকেই তাকে হাঁকিয়ে দিয়েছে। আরদালি লোকটা যেরকম বর্ণনা দিল তাতে তো মনে হয়। ফাল্গুনী পাল? হ্যাঁ, একজন সাব ইন্সপেক্টরকে খোঁজ নিতে পাঠিয়েছি। উষানাথ বাবুর উপর হইতে নামিয়া আসিয়া জানাইলেন, তার স্ত্রী পুত্র পরীর কোনো খবরই রাখেন না। নিশ্চয়ই চোর আর কিছু না পাইয়া রৌপ্য ভ্রমে পরীকে লইয়া গিয়াছে। ব্যোমকেশ ভ্রু কুচকাইয়া বসিয়াছিল, মুখ তুলিয়া বলিল, ভালো কথা। সেই ছবিটা আছে কিনা দেখেছিলেন কি? কোন ছবি? সেই যে একটা গ্রুপ ফটোর কথা মহিধর বাবুর বাড়িতে হয়েছিল। ও না, দেখা হয়নি। ওই যে আপনার পাশে অ্যালবাম রয়েছে, দেখুন না, ওতেই আছে। ব্যোমকেশ অ্যালবাম লইয়া পাতা উল্টাইয়া দেখিতে লাগিল। তাহাতে উষানাথ বাবুর পিতা, মাতা, ভাই, ভগিনী, স্ত্রী, পুত্র সকলের ছবি আছে। এমনকি মহিধর বাবু ও রজনীর ছবিও আছে। কেবল উদ্দিষ্ট গ্রুপ ফটোখানি নাই। ব্যোমকেশ বলিল, কই, দেখছি না তো। নেই? উষানাথ বাবু উঠিয়া আসিয়া নিচে অ্যালবাম দেখিলেন, কিন্তু ফটো পাওয়া গেল না। তিনি তখন বলিলেন, কি জানি কোথায় গেল, কিন্তু এটা এমন কিছু দামি জিনিস নয়। আলমারি থেকে যদি দলিলপত্র কিংবা গয়নার বাক্স চুরি গিয়া থাকে। ব্যোমকেশ গাত্রোত্থান করিয়া বললেন, আপনি চিন্তা করবেন না, চোর কিছুই চুরি করতে পারেনি। গয়নার বাক্স নিরাপদে আছে, এমনকি আপনার পরেও একটু খুঁজলেই পাওয়া যাবে। আজ তাহলে আমরা উঠি। মিস্টার পাণ্ডে, চোরের যদি সন্ধান পান আমাকে বঞ্চিত করবেন না। পাণ্ডে হাসিয়া ঘাড় নাড়িলেন। আমরা বাহিরে আসিলাম। উষানাথ বাবুও সঙ্গে সঙ্গে আসিলেন। ব্যোমকেশ উষানাথ বাবুকে ইশারা করিয়া বারান্দার এক কোণে লইয়া গিয়া চুপি চুপি কিছুক্ষণ কথা বলিল।
তারপর ফিরিয়া আসিয়া বলিল, চলো। রিক্সাওয়ালা অপেক্ষা করিতেছিল। আমরা ফিরিয়া চলিলাম। ব্যোমকেশ চিন্তামগ্ন হইয়া রহিল। তারপর একসময় বলিল, অজিত, উষানাথ বাবু একসময় চোখের চশমা তুলেছিলেন, তখন কিছু লক্ষ্য করেছিলে? কই না, কিন্তু কি লক্ষ্য করব? উষানাথ বাবুর বাঁ চোখটা পাথরের। তাই নাকি? কালো চশমার এই অর্থ? হ্যাঁ, বছর 3 আগে ওর চোখের ভেতরে ফোঁড়া হয়। অস্ত্র করে চোখটা বাদ দিতে হয়েছিল। ওর সর্বদা ভয় সাহেবরা জানতে পারলেই ওর চাকরি যাবে। আচ্ছা ভীতু লোক তো, এই কথা বুঝি আড়ালে গিয়ে হচ্ছিল? এই তথ্যের গুরুত্ব কতখানি তাহা নির্ণয় করিতে পারিলাম না। উষানাথ বাবু যদি কানাই হন, তাহাতে পৃথিবীর কি ক্ষতিবৃদ্ধি? রিক্সা ক্রমে বাড়ির নিকটবর্তী হইতে লাগিল। ব্যোমকেশ বলিল, অজিত, যাবার সময় তুমি প্রশ্ন করেছিলে ছবি চুরির ব্যাপারটা গুরুতর কিনা। সে প্রশ্নের উত্তর এখন দেওয়া যেতে পারে। ব্যাপার গুরুতর। সত্যি? কি করে বুঝলে? ব্যোমকেশ উত্তর দিল না, একটু মুচকি হাসল। অপরাহ্নে আমরা মহিধর বাবুর বাড়িতে যাইবার জন্য প্রস্তুত হইলাম। সত্যবতী বলিল, ঠাকুরপো, টর্চ নিয়ে যাও, ফিরতে রাত হবে নিশ্চয়ই। আমি টর্চ পকেটে লইয়া বলিলাম, তুমি এবেলাও তাহলে বেরোচ্ছ না? সত্যবতী বলিল, না, ওপরতলায় একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কথা কইবার লোক নেই। তার কাছে দুদণ্ড বসে দুটো কথা কইলেও তার মনটা ভালো থাকবে। বলিলাম, মালতী দেবীর প্রতি তোমার সহানুভূতি যে ক্রমে বেড়েই যাচ্ছে। কেন বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। আর রজনীর প্রতি সহানুভূতি বোধ করি সেই অনুপাতে কমে যাচ্ছে। মোটেই না, একটুও কমেনি। রজনীর দোষ কি? যত নষ্টের গোড়া এই পুরুষ জাতটা। তর্জন করিয়া বলিলাম, দেখো, জাত তুলে কথা বললে ভালো হবে না বলছি। সত্যবতী নাক সিটকাইয়া রান্নাঘরের দিকে প্রস্থান করিল। মহিধর বাবুর বাড়িতে যখন পৌঁছিলাম, তখন সূর্যাস্ত হয় নাই বটে, কিন্তু বাগানের মধ্যে ঘোর ঘোর হইয়া আসিয়াছে। খোলা ফটকে নাই। রাত্রেও বোধ হয় ফটক খোলা থাকে, কিংবা গরু ছাগলের গতিরোধ করিবার জন্য আগর লাগানো থাকে। মানুষের যাতায়াতে বাধা নাই। বাড়ির সদর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেহ আছে বলিয়া মনে হইল না। 2-3 বার হেসা ধ্বনিবৎ গলা খাকারি দিবার পর একটি বৃদ্ধ গোছের চাকর বাহির হইয়া আসিল। বলিল, কর্তা বাবু উপরে শুয়ে আছেন, দিদিমণি বাগানে বেড়াচ্ছেন, আপনারা বসুন, আমি ডেকে আনছি। ব্যোমকেশ বলিল, দরকার নেই, আমরাই দেখছি। বাগানে নামিয়া ব্যোমকেশ বাগানের একটা কোণ লক্ষ্য করিয়া চলিল। গাছপালা ঝোপ ছাড়ে বেশি দূর পর্যন্ত দেখা যায় না, কিন্তু ঘাসে ঢাকা সংকীর্ণ পথগুলি মাকড়সার জালের মতো চারিদিকে বিস্তৃত হইয়া গিয়াছে। বুঝিলাম, ব্যোমকেশ ফাল্গুনী পালের আস্তানার সন্ধানে চলিয়াছে। বাগানের কোণে আসিয়া পৌঁছিলাম। একটা মাটির ঘর, মাথায় টালির ছাউনি, সম্ভবত মালীদের যন্ত্রপাতি রাখিবার স্থান। পাশেই একটা প্রকাণ্ড ইঁদারা। ঘরের দ্বার খোলা রহিয়াছে, কিন্তু ভিতরে অন্ধকার। আমি টর্চের আলো ভেতরে ফেলিলাম। অন্ধকারে খড়ের বিছানার উপর কেহ শুইয়াছিল। আলো পড়িতেই উঠিয়া বাহিরে আসিল। দেখিলাম ফাল্গুনী পাল। আজ ফাল্গুনীর মন ভালো নয়। কণ্ঠস্বরে ঔদাসীন্য ভরা অভিমান। আমাদের দেখিয়া বলিল, আপনারাও কি পুলিশের লোক? আমার ঘর খানা তল্লাশ করতে এসেছেন? আসুন, দেখুন, প্রাণ ভরে খানা তল্লাশ করুন, কিচ্ছু পাবেন না। আমি গরিব বটে, কিন্তু চোর নই। ব্যোমকেশ বলিল, আমরা খানা তল্লাশ করতে আসিনি, আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাল রাত্রে আপনি উষানাথ বাবুর বাড়িতে কেন গিয়েছিলেন? ফাল্গুনী তিক্তস্বরে বলিল, তার একটা ছবি এঁকেছিলাম,
তাই দেখাতে গিয়েছিলাম। দারোয়ান দেখা করতে দিলে না, তাড়িয়ে দিলে। বেশ কথা, ভালো কথা, কিন্তু সেই জন্য পুলিশ লেলিয়ে দেবার কি দরকার? ব্যোমকেশ বলিল, ভারী অন্যায়। আমি পুলিশকে বলে দেব, তারা আপনাকে আর বিরক্ত করবে না। ধন্যবাদ, বলিয়া ফাল্গুনী আবার কোটরে প্রবেশ করিল। আমরা ফিরিয়া আসিলাম। দিনের আলো প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে। আমরা বাগানে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলাম, কিন্তু রজনীকে দেখিতে পাইলাম না। বাগানের অন্য প্রান্তে বড় বড় পাথরের চ্যাঙর দিয়া একটা উচ্চ ক্রীড়াশৈল রচিত হইয়াছিল। তাহাকে ঘিরিয়া সবুজ শ্যাওলার বন্ধনী। ক্রীড়াশৈলটি আকারে চারকোনা, দেখিতে অনেকটা পিরামিডের মতো। আমরা তাহার পাশ দিয়া যাইতে যাইতে থমকাইয়া দাঁড়াইয়া পড়িলাম। পিরামিডের অপর পার হইতে আবেগোদ্ধত কণ্ঠস্বর কানে আসিল, ছবি ছবি ছবি, কি হবে ছবি? চাই না ছবি। আস্তে আস্তে, কেউ শুনতে পাবে। কণ্ঠস্বর দুইটি পরিচিত। প্রথমটি ডাক্তার ঘটকের, দ্বিতীয়টি রজনীর। ডাক্তার ঘটককে আমরা শান্ত সংযত বাক মানুষ বলিয়াই জানি। তাহার কণ্ঠ হইতে যে এমন আর্ত উগ্রতা বাহির হইতে পারে, তাহা কল্পনা করাও দুষ্কর। রজনীর কণ্ঠস্বরেও একটা চিৎকার আছে, কিন্তু তাহা অস্বাভাবিক নয়। ডাক্তার ঘটক আবার যখন কথা কহিল, তখন তাহার স্বর অপেক্ষাকৃত হ্রস্ব হইয়াছে বটে, কিন্তু আবেগের উন্মাদনা কিছুমাত্র কমে নাই। সে বলিল, আমি তোমাকে চাই, তোমাকে। দুধের বদলে জল খেয়ে মানুষ বাঁচতে পারে না। রজনী বলিল, আর আমি, আমি কি চাই না, কিন্তু উপায় যে নেই। ডাক্তার বলিল, উপায় আছে, তোমাকে বলছি। রজনী বলিল, কিন্তু বাবা। ডাক্তার বলিল, তুমি নাবালিকা নও, তোমার বাবা তোমাকে আটকাতে পারেন না। রজনী বলিল, তা জানি, কিন্তু শোনো লক্ষ্মীটি, শোনো, বাবার শরীর খারাপ যাচ্ছে, তিনি সেরে উঠুন, তারপর। ডাক্তার বলিল, না, আজই আমি জানতে চাই তুমি রাজি আছো কিনা। একটু নীরবতা, তারপর রজনী বলিল, আচ্ছা, আজই বলবো, কিন্তু এখন নয়। আমাকে একটু সময় দাও। আজ রাত্রি 10:30টার সময় তুমি এসো, আমি এখানে থাকবো, তখন কথা হবে। এখন হয়তো বাড়িতে কেউ এসেছে, আমাকে না দেখলে। ব্যোমকেশ নিঃশব্দে আমার হাত ধরিয়া টানিয়া লইল। দুজনে পা টিপিয়া ফিরিয়া আসিতেছি, হঠাৎ চোখে পড়ল পিরামিডের অন্য পাশ হইতে আরো একটা লোক আমাদেরই মতো সন্তর্পণে দূরে চলিয়া যাইতেছে। একবার মনে হইল বুঝি ডাক্তার ঘটক, কিন্তু ভালো করিয়া চিনিবার আগেই লোকটি অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। পিরামিড হইতে অনেকখানি ঘুরিয়া দূরে আসিয়া ব্যোমকেশ বলিল, চলো বাড়ি ফেরা যাক, আজ আর দেখা করে কাজ নাই। রাস্তায় বাহির হইলাম। অন্ধকার হইয়া গিয়াছে, আকাশে চন্দ্র নাই, পথের পাশে কেরোসিনের আলোগুলি দূরে দূরে মিটমিট করিয়া জ্বলিতেছে। আমি মাঝে মাঝে টর্চ চালিয়া পথ নির্ণয় করিতে করিতে চলিলাম।